দেখেই সম্ভবত বুঝে গেছেন যে চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচ এবং এই বিগ ম্যাচের আগে পাঁচমিশালিতে আমাদের নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো নিয়ে একটু কথাবার্তা বলা দরকার। যে দুটো বড় ম্যাচ আছে সেখানে তো এই পেছনের চারজনকে দেখেই আপনি বুঝতে পারছেন যে কোন ম্যাচ আপগুলো নিয়ে আমাদের একটু বেশি কথা হবে। তবে তার আগে চলুন একটু শনি রোববারে কি ঘটলো সেগুলো রিওয়াইন্ড করে নেই এবং একই সঙ্গে দেখে নেই এই শনি রবিতে আমরা আরো কি দেখতে যাচ্ছি। বায়ার্ন মেশিনের সামনে রেইনিং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স পিএসজি অ্যানফিল্ডে প্রতিশোধ খুঁজবে রিয়াল মাদ্রিদ আর শাবি। দিবালাকে ঠেকিয়ে রোমাকে আড়াল করলেন মিলানের মানিও। এর্লিং হল্যান্ড ভয়ঙ্কর, আর্সেনালের ফুল সাপোর্ট, ভুগছে হামজার লেস্টার আর উঠছে সমিতের কাভালরি। তাহলে চলুন আমরা শুরু করি যা আপনি দেখেছেন আরো যা যা দেখবেন সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 শুরু করার একটাই জায়গা আছে, আমরা বায়ার্ন আর পিএসজির ম্যাচ দিয়ে শুরু করতে চাই। আমরা বলতে চাই প্যারিসিয়ান সেন্ট বনাম জার্মান মেশিন। এই ম্যাচটার আবহ আপনার সামনে আরেকটু বেড়ে যাবে যখন আপনি এইখানে একপাশে লুই এনরিকে দেখবেন এবং একই সঙ্গে দেখবেন ভিনসেন্ট কম্পানিকে। অবশ্যই দুজন এক নন, একজন অনেক বেশি তরুণ, সাফল্যের দিক থেকে লুই এনরিকে অনেক বেশি এগিয়ে, কিন্তু দুজনের ভাবধারা প্রায় একই রকম। এই দুজনকে আপনি বলতে পারেন পেপ গুয়ার্দিওলা স্কুলের দুই অনুসারী। দুজনের ভেতরে সেই ভাবধারা আছে এবং দুজনের প্লেইং স্টাইলে কিছুটা জায়গায় আপনি হয়তো মিল খুঁজে পাবেন, যেহেতু তাদের কোচিং ফিলোসফির গোড়াপত্তনটাই একই জায়গা থেকে হয়েছিল। আপনি বুঝতেই পারছেন যে এই দুইটা টিমের ম্যাচ আসলে কতখানি রোমাঞ্চকর হতে যাচ্ছে। এটা যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতো আমার ধারণা খুব বেশি লোকে এটা নিয়ে আপত্তি তুলতেন না। একটা দল তো এই মুহূর্তের কারেন্ট চ্যাম্পিয়ন এবং যখন আপনাকে আমি এই দুই দলের তারতম্য দেখাবো তখন আপনি বোধহয় বুঝতে পারবেন যে এই ম্যাচ ঘিরে কেন এত আগ্রহ। বায়ার্ন মিউনিখের কথা আলাদা করে বলি, বায়ার্ন মিউনিখ এখন মেশিনে পরিণত হয়েছে। তারা টানা 15টা ম্যাচ জিতেছে, সেই তুলনায় হয়তো পিএসজি তাদের তুলনায় একটু পিছিয়ে আছে, কিন্তু পিএসজি তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেখানে তারা নিশ্চয়ই খানিকটা এগিয়ে থাকতে পারে। জয়ের সংখ্যায় পিএসজি পিছিয়ে, ড্রয়ের সংখ্যায় তাই পিএসজিও এগিয়ে। লস ওখানে পিএসজির একটাই, গোল স্কোরের দিক থেকে ঢের এগিয়ে বায়ার্ন মিউনিখ, আর পিএসজি গোল কনসিডারের দিক থেকেও এগিয়ে। এই সব রেকর্ড ফেকর্ড দেখলে আপনার কাছে মনে হতে পারে যে এই ম্যাচটায় সম্ভবত ইনজুরিতে পড়া কিছু ফুটবলার নিয়ে সমস্যায় থাকা পিএসজির তুলনায় বায়ার্ন মেশিন সম্ভবত এগিয়ে, যেহেতু এই সিজনটা খুব ভালোভাবে স্টার্ট করেছে বায়ার্ন মিউনিখ। কিন্তু কথা হচ্ছে এত বড় প্রতিপক্ষের এগেইনস্টে আসলে কি বায়ার্ন মিউনিখের খেলা হয়েছে? পিএসজি তো সেই তুলনায় বড় প্রতিপক্ষের এগেইনস্টে খেলেছে। তারা চ্যাম্পিয়ন্স লিগে যে কঠিন একটা ফিক্সচারের ভেতর দিয়ে গেছে বা এখনো যাচ্ছে, তার 4 নাম্বারটা হচ্ছে বায়ার্ন মিউনিখ। আগেরগুলোতে তারা একটার পর একটা ম্যাচ জিতে এসে, মনে থাকার কথা আপনার বায়ার লেভারকুসেনকে কি করে পিএসজি উড়িয়ে দিয়েছে, তার আগে বার্সেলোনার মাঠ থেকেও জয় নিয়ে পিএসজি ফিরেছে। তাই আপনি কোনোভাবেই বলতে পারবেন না এই ম্যাচে পিএসজি ফেভারিট নয়। আমরা কি এই ম্যাচের মাধ্যমে জানতে পারবো যে কারা আসলে এই মুহূর্তে ইউরোপের সেরা টিম? লুই এনরিকে ম্যাচের আগের দিন ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল যে এই মুহূর্তে সেরা দল আসলে কে। তখন লুই এনরিকে এমন ভাবে জবাব দিয়েছেন যার উত্তরটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে সেটা পিএসজির দিকে যাবে, কারণ তিনি আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যেই দলটা সিজন শেষে শিরোপা জিতবে তারাই সেরা দল। তো এই মুহূর্তে চ্যাম্পিয়ন কারা? পিএসজি। লুই এনরিকে আমাদের বলছে উইনিং 15 games in a row is remarkable, but tomorrow at the Prague de Prance with our supporters and this atmosphere we have the confidence to overcome their প্রেশার। তিনি অবশ্য বলছেন যে দেখুন আমরা আমাদের ঘরের মাঠে খেলবো, সেখানে সমর্থন একটা ব্যাপার আছে। 15 ম্যাচ যেটা একটা বড় ধরনের ঘটনা, যেটা একটা রেকর্ডও বটে ইউরোপিয়ান ফুটবলে। কোনো দল এখনো পর্যন্ত সিজনের শুরুতে 15 ম্যাচ জিততে পারে নাই। যে রেকর্ডটা এতদিন ছিল আরিগো সাক্কির এইসি মিলানের 92-93 মৌসুমের দিকে, যে টানা 13 ম্যাচ জিতে তারা শুরু করেছিল, সেটাকে 15তে নিয়ে গেছে কোম্পানির বায়ার্ন মিউনিখ। সেটাকে সম্মান জানাচ্ছেন লুই এনরিকে, কিন্তু তিনি বলছেন ঘরের মাঠ যেহেতু তার আত্মবিশ্বাস আছে পিএসজি উতরে যেতে পারবে বায়ার্ন মিউনিখকে। চলুন আমরা সমীকরণ মেলাই যে কে আসলে কাকে উতরে যাবে। আপনি জানেন যে পিএসজির এই সপ্তাহে জিততেও একটু কঠিন হয়ে গেছে। লিগের ফর্মটা একটু চড়াই উতরাইয়ের ভেতর দিয়ে তাদের যাচ্ছে, কারণ তাদের বেশ কিছু ফুটবলার ইনজুর্ড এবং ইনজুরি নিয়ে লুই এনরিকে বেশ ভালো মতোই ভুগতে হচ্ছে। তিনি কোনো ম্যাচে তাকে পাচ্ছেন তো অমুককে পাচ্ছেন না। এই ম্যাচে যেমন জাবার্নিকে তিনি পাবেন না, তার রেগুলার সেন্টার ব্যাকটাই মার্কিনিওস এই ম্যাচে ফিরছেন, কিন্তু উসমান দেমবেলে যিনি ওই নিসের
বিপক্ষে ইনজুর্ড হয়ে গেছেন তার খেলা নিয়ে সংশয় আছে এবং এনরিকে আমাদেরকে জানিয়েছেন যে হয়তো দেমবেলে এই ম্যাচে খেলবেন বায়ার্ন মিউনিখের এগেইনস্টে, কিন্তু তিনি কতক্ষণ খেলবেন সেটা তিনি অ্যাসেস করবেন ম্যাচের দিন সকালে। তার মানে আপনি যদি বুঝতে পারেন যে উসমান দেমবেলে হয়তো এই ম্যাচটা স্টার্ট করছেন না, সেটা কি পিএসজির জন্য একটা ধাক্কা হওয়া উচিত? দুয়ে তিনিও নাই পিএসজি দলের, সেটাও একটা ধাক্কা হিসেবে আপনি ধরতে পারেন। কিন্তু তারপরও যে একাদশটা লুই এনরিকে পাচ্ছেন এবং যে একাদশ দিয়ে বার্সেলোনাকে তারা উতরে গিয়েছিল, এরপরে বায়ার্ন মিউনিখের এগেইনস্টে তারা সেই স্বপ্নটা দেখতেই পারে। আমরা ধারণা করছি যে মাইলু আরও একবার এখানে থাকবেন, কারণ গনসালো রামোসকে হয়তো পরেই ব্যবহার করার দিকে লুই এনরিকের বেশি ঝোঁক থাকে। যদিও নিসের বিপক্ষে একেবারে শেষে গিয়ে লিগ আর ম্যাচটা ওই গনসালো রামোসই উতরে দিয়েছেন পিএসজিকে গোল করে। আবার বার্সেলোনার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাতেও তিনি জিতিয়েছিলেন দলকে পরে নেমে গোল করে। কিন্তু তারপরও মাইলুর উপরে সম্ভবত এনরিকে ভরসা রাখতে যাচ্ছেন এবং ধারণা করা যায় যে ব্র্যাডলি বারকোলা তিনি থাকবেন। ফাবিয়ান রুইজ কিছুটা ইনজুর্ড এবং তিনি শেষ ম্যাচে 30 মিনিটের মতো খেলেছেন, তার পুরোপুরি ফিটনেস নিয়ে একটা শঙ্কা আছে। তাই ধারণা করা যেতে পারে জাইর এমিরে, যিনি এই সিজনে মোটামুটি নিয়মিত খেলতে পাচ্ছেন, তিনি হয়তো মিডফিল্ডে স্টার্ট করবেন নেভেস এবং ভিতিনিয়ার সঙ্গে। তার মানে মিডফিল্ডটা এখনো পিএসজির যথেষ্ট শক্তিশালী। জাইর এমিরিকে যারা জানেন তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন। পাচো মেন্দেস হাকিমি তারা তো আছেনই, মানে ফুলব্যাকের হিসাব যদি আপনি করেন তাহলে ওই দিক থেকে পিএসজি ঢের এগিয়ে। এবং এনরিকের যে প্লেইং স্টাইল তাতে আপনি ধারণা করতেই পারেন যে এই ফুলব্যাকরা অনেক বেশি কন্ট্রিবিউট করেন বলে সামনের দিকের ফুটবলারদের কাজ অনেকটুকু সহজ হয়ে যায়। বায়ার্ন মিউনিখের অবস্থা কি আসলে ঠিক সেরকম? বায়ার্নের একাদশের দিকে আপনি যখন দেখবেন তখন আপনি দেখতে চাইবেন ফ্রন্ট লাইনটা। ফ্রন্ট লাইন দেখলে আপনার মোটামুটি মন ভরে যাবে এবং ফ্রন্ট লাইনের দিক থেকে আপনি হয়তো বলতে পারেন যে ফ্রন্ট লাইন কিছুটা হলে এগিয়ে থাকতে পারে কারেন্টলি, কারণ হ্যারি কেইন আছেন সেখানে, দিয়াজ আছেন এবং আছেন একই সঙ্গে গ্যানাব্রি, আর দুটো দিয়াজ হয়ে গেছে তার জন্য ক্ষমা চাইছি, আরেকটা মাইকেল ওলিসে হবে। যাই হোক, মাইকেল ওলিসে যখন খেলবেন, হ্যারি কেইন যখন খেলবেন, লুইস দিয়াজ যখন খেলবেন, সঙ্গে যখন গ্যানাব্রি থাকবেন, তখন সেই দলকে সমীহ না করে আপনার কোনো উপায় নাই। এবং এই ফ্রন্ট লাইনের তিনজনকেই, ওলিজে, হ্যারি কেইন এবং দিয়াজ, এই তিনজনকে ছাড়া ভিনসেন্ট কোম্পানি বুন্দেসলিগার শেষ ম্যাচে যখন একাদশ নামালেন, তাও আবার বায়ার লেভারকুজেনের বিপক্ষে, যেটাকে জার্মান বুন্দেসলিগার ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাচেস ধরা হয় পুরো সিজনের, তখন একটা প্রশ্নবোধক চিহ্ন এলো যে কেন তিনি এই কাজ করছেন। তখন সবাই জানতেন যে পিএসজির সঙ্গে যেহেতু ম্যাচ, তাই বোধহয় ফুটবলারদের রেস্ট দেওয়ার জন্য তিনি এই কাজটা করছেন। তারপরও ওই বায়ার্ন মিউনিখ 3-0 গোলে লেভারকুজেনকে হারিয়েছে এবং এখন ফ্রেশ হয়ে হ্যারি কেইনরা এই ম্যাচটা খেলতে নামবেন এবং মনে করিয়ে দেয় যে নিকোলাস জ্যাকসনও ফর্মে আছেন এবং তাকেও আসলে নামানো হতে পারে এই ম্যাচটায়। এবং কয়েকটা ম্যাচে আমরা বায়ার্ন মিউনিখের কাছ থেকে যে কৌশল দেখেছি যে হ্যারি কেইনকে নিচে নামিয়ে এনে নিকোলাস জ্যাকসনকে একটু ওপরের দিকে পুশ করে মিডফিল্ডে আরেকটু সলিডিটি বাড়ানোর চেষ্টা বায়ার্ন মিউনিখ করে, সেটা যদি ভিনসেন্ট কোম্পানি এই ম্যাচে পরিকল্পনা করে বসেন তাহলে হয়তো অবাক আপনি হবেন না। দুর্বলতার কথা যদি আপনি চিন্তা করেন, ওই ফুল ব্যাকের দিকে যেতে হতে পারে, স্ট্যানিসিচ অথবা লাইমারের দিকে, কিন্তু লাইমার আবার বিগ ম্যাচ প্লেয়ার। যদিও পিএসজির মতো ফুলব্যাক তাদের নাই, কিন্তু ওই জায়গাতে হয়তো একটা থ্রেট আপনি পিএসজির কাছ থেকে পাবেন, যেহেতু পিএসজির ফরওয়ার্ডরা প্রচুর পরিমাণ রোটেট করেন এবং ফলস নাইন ব্যাপারটা খুব ভালো মতো এখনও পিএসজি ফলো করে যাচ্ছে, তাই তাদেরকে আটকানো সবসময় খুব সহজ কাজ নয়। ওই জায়গায় হয়তো পিএসজির একটা স্লাইট অ্যাডভান্টেজ আপনি পেতে পারেন, আর মিডফিল্ডে কিমিক আর পাভলোভিচের সঙ্গে ওই লড়াইটাও হবে দেখার মতো। বায়ার্ন মিউনিখের আসল পরীক্ষাটা এখন মানে পিএসজির এগেইনস্টে, কারণ এই ম্যাচটা জিততে না পারলে, যদি হেরে যায় তারা, তাহলে হয়তো ওই পুরনো শোরগোলটা আবার উঠবে যে ভিনসেন্ট কোম্পানির দল হয়তো জার্মানিতে যত খুশি তত দাপট দেখাতে পারে, কিন্তু ইউরোপে সম্ভবত এমনটা নয়। যদিও এবারের ইউরোপিয়ান টুর্নামেন্টে বা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মতোই বায়ার্ন মিউনিখ তার অপোনেন্টকে দুমড়ে মুছে দিচ্ছে এবং গোল বন্যায় ভাসাচ্ছে একের পর এক। এখন পয়েন্ট টেবিলের 1 এবং 2 নম্বর দলও এই দুটো। তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে এই দুই দলের খেলা আসলে কতখানি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর যখন আপনি একটা ম্যাচের প্রিভিউ করবেন তখন আপনাকে এইসব তথ্য কথা বলতে হবে যে অতীত রেকর্ড আমাদেরকে কি বলে। সেই অতীত রেকর্ডে পিএসজি একটু এগিয়ে আছে, সেটা হয়তো খানিকটা অবাক করার মতো, কিন্তু লাস্ট 5 ম্যাচেসের রেকর্ডটা যখন আবার আমরা দেখব, যেটা আবার একটু আওড়াবো, তখন বুঝবো যে বায়ার্ন মিউনিখ শেষ 5 ম্যাচে বেশি ম্যাচ জিতেছে পিএসজির তুলনায়। যদিও এই পিএসজি
পরিবর্তিত পিএসজি। যদিও এই দুই দল আগের বারও মুখোমুখি হয়েছিল এই নভেম্বর মাসে চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজে। সেই ম্যাচটাতে বায়ার্ন মিউনিখ, মানে লাস্ট যে ম্যাচটা দেখতে পাচ্ছি সেখানে বায়ার্ন মিউনিখ পিএসজিকে 1-0 গোলে হারিয়েছিল। আর পিএসজির বদলে যাওয়া শুরু এই সব ম্যাচেরও পরে, ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরু থেকে। তার মানে এই ম্যাচ দিয়ে আপনি হয়তো পুরোপুরি বলতে পারবেন না, কিন্তু এই ম্যাচ দিয়ে অনেক কিছু আমরা হয়তো ব্যাখ্যা করতে পারবো। আপনার চোখে কোন দল এগিয়ে আর প্রেডিকশন কি সেটা জানতে চাই, কমেন্ট সেকশন তো খোলাই আছে। এবার চলুন আমরা চলে যাই পয়েন্ট নাম্বার 2-তে। আরও একটা বিগ ম্যাচ, অ্যানফিল্ডে শাবি আর রিয়ালের প্রতিশোধ। কেন এই প্রতিশোধের কথা বলছি সেটা আপনি একটু সামনে গেলেই হয়তো বুঝতে পারবেন, কিন্তু এর আগে ম্যাচের রোমাঞ্চটা একটু বাড়িয়ে নেই। চিন্তা করুন, এক পাশে কিলিয়ান এমবাপে, অন্য পাশে ভার্জিল ফন ডাইক। একটা দল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, একটা দল গতবার কিছুই জেতে নাই, কিন্তু তারপরও এই রিয়াল মাদ্রিদ লিভারপুলের চেয়ে এগিয়ে। এখন আপনি বলবেন কেমনে? কারণ আগের সিজনের রেকর্ড বা রেজাল্ট তার সবকিছু তো আসলে লিভারপুলের পক্ষে, শাবি অলonsoরও বিপক্ষে। যে শাবি অলonso গতবার এই কোচ হিসেবে অ্যানফিল্ডে ফিরলেন, ফেরার পরে লেভারকুজেন নিয়ে তিনি হেরে গিয়েছিলেন, আর রিয়াল মাদ্রিদ তারাও অ্যানফিল্ডে গিয়ে লিগ ফেজের ম্যাচে হেরে এসেছিল। তাই এখন ডাবল প্রতিশোধের বেলা, ব্যাপারটা এইভাবে অনেকে দেখতে পারেন। আর লিভারপুল ফ্যানরা আশ্বস্ত হতে পারেন যে না, অ্যানফিল্ডে আমরাই রাজা, অ্যানফিল্ডে তারা তো বরাবরই ভালো করে। এই রেকর্ড দুটো বা এই ম্যাচের রেজাল্ট দুটো পাল্টে ফেলতে চাইবেন শাবি অলonso। এরই মধ্যে কয়েকটা জিনিস পাল্টে ফেলেছেন। এল ক্লাসিকোর ফল তিনি পাল্টে ফেলেছেন গতবারের তুলনায়। ভালেন্সিয়ার বিপক্ষে লা লিগার শেষ ম্যাচ জিতে সেই রেজাল্টটাও তিনি পাল্টে নিয়েছেন। তার মানে এই মুহূর্তে তার সবকিছুই কম বেশি পক্ষে যাচ্ছে। আর 14 ম্যাচের বিচারে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে ভালো রেকর্ডগুলোর একটার ভাগিদার এখন শাবি অলonso। 13টায় তিনি জিতেছেন, একটায় মোটে হেরেছেন, এবং হারটা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ওই 5-2 ব্যবধানের বিরাট হার। কিন্তু এরপর থেকেই রিয়াল মাদ্রিদ পাল্টে গেছে অনেকখানি। আর প্রতিশোধ নেওয়ার প্রশ্ন যখন আসে তখন অতীত রেকর্ডগুলো ঘাটতে হয়, যেখানে আবার লিভারপুল একটু এগিয়ে আছে। কিন্তু এসব রেকর্ড ফেকর্ড এই ধরনের ম্যাচে আসলে থোড়াই কেয়ার করে লোকে। চলুন আমরা রিয়াল মাদ্রিদের প্রবাবল 11-এ চলে যাই। ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটা যারা দেখেছেন তারা জানেন যে শাবি অলonso আসলে কতখানি পরিবর্তনে বিশ্বাসী। কিন্তু এখন ধারণা করা হচ্ছে যে ম্যাচটায় বার্সেলোনাকে তারা হারালো, অর্থাৎ এল ক্লাসিকোর যে 11টা, সেটা সম্ভবত শাবি অলonsoর 11 হতে যাচ্ছে অ্যানফিল্ডে লিভারপুলকে মোকাবেলা করার জন্য। এবং সেই অনুযায়ী যদি এমবাপে, বেলিংহ্যাম, ভিনিসিয়াস তারা থাকেন ফ্রন্ট লাইনে, আর দেগুলার শুয়েমেনি আর কামাভিঙ্গাকে আপনার রাখতে হচ্ছে মিডফিল্ডে। এবং আপনি এতক্ষণ নিশ্চয়ই জেনে গেছেন যে মাস্তানতুনো এই ম্যাচে খেলতে পারছেন না ইনজুরির কারণে। এখন প্রশ্নটা আসবে যে কারেরাসের অন্য পাশের ফুল ব্যাক মানে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড থাকতে পারবেন কিনা। তিনি এই ম্যাচে সম্ভবত থাকছেন না। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটায় তিনি স্কোয়াডে ছিলেন, কিন্তু তার লিভারপুলে হয়তো ফেরা হচ্ছে, খেলার সম্ভাবনা খুবই খুবই ক্ষীণ। কারণ তিনি একটা লম্বা সময় ইনজুরিতে পড়েছেন সেই মার্সের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচটাতে। এবং চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচগুলো রিয়াল মাদ্রিদের পারফরমেন্স যদি আপনি একটু ঘাটাঘাটি করেন বা একটু মনেও করার চেষ্টা করেন, তাহলে বুঝবেন যে রিয়াল মাদ্রিদ আসলে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে ওই ম্যাচগুলো উতরে গেছে। সবশেষ ইউভেন্টাসের সঙ্গে ভিনিসিয়াসের ওই কারিকুরি, এরপরে গিয়ে বারপোস্ট থেকে বল ফিরে আসা, আর জুড বেলিংহ্যামের গোলটা 1-0 গোল যেটা তাদেরকে জিতেছিল, পরে গিয়ে তারা এল ক্লাসিকো জিতলো। তার মানে এখনো রিয়াল মাদ্রিদে ওই ব্যাপারটা রয়ে গেছে। যখন ইউরোপিয়ান কম্পিটিশন আসছে বা চ্যাম্পিয়ন্স লিগ আসে, তখন তাদের ইন্ডিভিজুয়াল পারফরমারই এই ধরনের ম্যাচগুলো পাল্টে দিচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্নের জায়গা ওই রাইট ব্যাক পজিশনটাই। এই ভালভার্দে রাইট ব্যাকে তাই তাকে আবারও খেলতে হচ্ছে। এবং যাদের মনে আছে গতবারের ম্যাচটার কথা, গতবারও ভালভার্দে রাইট ব্যাকে স্টার্ট করেছিলেন অ্যানফিল্ডে, এবং ওই ম্যাচে লিভারপুল জিতেছিল। এই উইংটা ধরে অনেক বেশি এক্সপ্লয়েট করে ভালভার্দের যত রকম ঝামেলা আছে তার সব কিছু সেদিন এক্সপোজ করে দিয়েছিল লিভারপুল। এটা আরেকটা দুশ্চিন্তার কারণ তাই রিয়াল মাদ্রিদের জন্য। এই জায়গাতে একটা প্রোটেকশন দরকার হবে, সেটা হয়তো আর্দেগুলার নন, আর্দেগুলার আরও বেশি সামনে হয়তো তিনি অপারেট করার চেষ্টা করবেন। আর মিডফিল্ডের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে এই অনুযায়ী তাদের টার্গেটটা হয়তো থাকবে লিভারপুলের যে মিডফিল্ডটা আছে, যেটা এখনো পর্যন্ত এই সিজনে খুব ভালো মতো যে এক্সিকিউট করতে পেরেছেন আর্নে স্লট, তেমনটা নয়। তার এগেইনস্টে নিজেদের সুপিরিয়রিটিটা বজায় রাখা। এই ধরনের বিগ ম্যাচে আপনি জানেন একেবারে পানির মতো সত্যি কথা যে মিডফিল্ডের কন্ট্রোলটা থাকতে হয়। এখন আসেন আমরা একটু লিভারপুলের দিকে যাই। লিভারপুলের সমস্যা আর সংকট নিয়ে আমরা বেশ কবার কথা বলেছি, তাই নতুন করে আর সেই কথাগুলো বলছি না। এই যে অ্যাস্টন ভিলার সঙ্গে যে ম্যাচটায় লিভারপুল জিতলো, মানে লিভারপুলের যে বড় পরীক্ষা তার শুরু হয়েছিল অ্যাস্টন ভিলা দিয়ে, রিয়াল মাদ্রিদ মাঝপথে, এরপরে ম্যান সিটি দিয়ে পরীক্ষাটা শেষ হচ্ছে বা হবে।
তার ভেতরে অ্যাস্টন ভিলার ম্যাচে তারা উতরে গেছে মোটামুটি এইরকম একটা 11 নামিয়ে, যেখানে গোলকিপার আরও একবার মাম্মাদাশভিলি, যেহেতু আলিসান বেকার এখনো পুরোপুরি ফিট নন, তিনি ইনজুরি থেকে রিকভারি করার চেষ্টা করছেন। আমরা ধারণা করছি যে একই থেকেই নামছেন, যেহেতু আলেকজান্ডার ইসাক ম্যাচের আগের দিন প্র্যাকটিস করেন নাই টিমের সঙ্গে। আর সবোজলাই, যিনি লিভারপুলের টপ পারফর্মারদের একজন এই সিজনে, তার তো থাকার কথা। মোহামেদ সালাহ, কোয়েশ্চেন হচ্ছে মোহামেদ সালাহ তিনি স্টার্ট করছেন কিনা, যিনি আগের ম্যাচে তো গোল করেন এবং গোল করে 250 গোলের মাইল ফলক ছুঁয়েছেন লিভারপুলের জার্সিতে, কিন্তু তিনি আসলে সেই আগের সালাহ নাই। মানে যে সালাহ আসলে পারেন অনেক কিছু করতে, একাই ম্যাচ ঘুরিয়ে দিতে। দেখার বিষয় যে এই ম্যাচে তাকে আসলে নামানো হচ্ছে কিনা, নাকি আবার ফ্লোরিয়ান ভার্টসকে ওই জায়গায় নামিয়ে দিয়ে সালাহকে বসিয়ে রাখা হবে, এটা একটা দেখার বিষয়। এটা কেন বলতে হচ্ছে, কারণ এই যে কোডি গাকপোকে বসানোর আসলে উপায় নাই, কারণ তিনি আসলে এত নিখুঁত এই মুহূর্তে লিভারপুলে যে তার ওই পেসটা, তার ওই ড্রিবলিংটা লিভারপুলের খুব বেশি দরকার পড়বে। এবং ওই জায়গাটাই যেহেতু রিয়াল মাদ্রিদের উইক পয়েন্ট, মানে ভালভার্দে ওই জায়গা দিয়ে ডিফেন্ড করবেন, তার মানে গাকপোর পজিশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ফ্লোরিয়ান ভার্টসকে হয়তো পরেও দেখা যেতে পারে, হু নোজ। আর গ্রাভেনবার্গ, ম্যাকালিস্টার, তারা এখনো নিজেদের সেরা ছন্দটা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, পেয়েছেন এই দাবি করার কোনো সুযোগ নাই। যে কারণে লিভারপুল অ্যাস্টন ভিলার সঙ্গে জিতেছে, তার একটা অন্যতম কারণ হচ্ছে অ্যাস্টন ভিলা তাদের এগেইনস্টে লং বল খুব বেশি ব্যবহার করে নাই। এবং এই সিজনে লিভারপুল যে কারণে ভুগছে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে অপোনেন্ট তাদের এগেইনস্টে নিয়মিত লং বলে খেলছে। এবং এটা আর্নে স্লট পরে নিজেও ব্যাখ্যা করছেন যে অপোনেন্ট শুধুমাত্র আমাদের এগেইনস্টে লং বলে খেলতে চায়, লং থ্রো ইন করে, এটা আমাদের জন্য খুব ভালো কিছু না। অ্যাস্টন ভিলার সঙ্গে তারা মোটে 12% মতো লং বল পেয়েছে তাদের কাছ থেকে, এবং যেটা তাদেরকে জিততে সাহায্য করছে, তাদের ডিফেন্ডারদের উপরে বড় কোনো চাপ পড়ে নাই। এখন রিয়াল মাদ্রিদ তো লং বলে খেলে না, তার মানে লিভারপুল ফ্যানরা একটু আশ্বস্ত হতে পারেন যে তারা তাদের নিজেদের বিল্ড আপ দিয়ে হয়তো চেষ্টা করতে পারেন রিয়াল মাদ্রিদকে বিট করার। এই সিজনে চেলসি এবং আর্সেনাল তারাও আসলে এই বড় দলের যেরকম খেলার স্টাইল হয় সেটা বজায় রেখে লিভারপুলের এগেইনস্টে কম লং বল ব্যবহার করেছে। দেখেন, এই যে অ্যাস্টন ভিলার সঙ্গে লিভারপুল জিতলো, এখান থেকে লিভারপুল কি আসলে কোনো অনুপ্রেরণা খুঁজে পাবে? অনুপ্রেরণা খোঁজার জায়গা আমার দৃষ্টিতে অল্প। সেটা হয়তো জয়ে স্বস্তি দিয়েছে লিভারপুলকে, এই রেকর্ডগুলো, যেগুলো স্ট্যাটগুলো আর কি, এই স্ট্যাটগুলো স্পেশালি যে ডুয়েলস বোন, এরিয়াল ডুয়েলস বোন, ট্যাকলস বোন, পজিশন বোন ইন ফাইনাল থার্ড, এগুলো সব কিছু তারা অ্যাস্টন ভিলার চেয়ে এগিয়ে, যেটা এগিয়ে থাকাটা খুবই স্বাভাবিক। কারণ অ্যাস্টন ভিলার এগেইনস্টে আপনি অ্যানফিল্ডে খেলছেন, সেখানে তো আপনার পারা উচিত বা পারার কথা। কিন্তু এই ফল দিয়ে এখনকার এই রিয়াল মাদ্রিদকে টপকে যাওয়া সম্ভব কিনা, এটা নিয়ে আমার মনে সংশয় আছে। এবং এই সংশয়ের সঙ্গে আপনি একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন। কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে কমেন্টও করতে পারেন। 24-25 লিগ ফেজের রেজাল্টটা আমরা দেখছি এই মুহূর্তে, যেখানে লিভারপুল জিতেছিল, কিন্তু রাউন্ড অফ 16 ম্যাচে আপনার নিশ্চয়ই মনে আছে ভিনিসিয়াস জুনিয়রের সেই পারফরমেন্সের কথা, যেটা রিয়াল মাদ্রিদকে নিয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে, আর ওখান থেকেই লিভারপুল বাদ পড়েছিল। অ্যানফিল্ডের এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ ফ্যানরা খুব প্রবলভাবে বোধহয় মনে রাখতে চাইবেন, কিন্তু এই ধরনের রেজাল্ট দেখার সম্ভাবনা কম। শাবি আলোনসো দলের কাছ থেকে আপনি একটা ভালো পারফরমেন্স আশা করতে পারেন। লিভারপুলের অবস্থা যতই খারাপ হোক না কেন, একটা বিগ ম্যাচ হবে আসলে দিন শেষে বিগ ম্যাচের মতোই। এবং যেহেতু রিয়াল মাদ্রিদ খুব বেশি লং বল ব্যবহার করবে না, তাই লিভারপুলও তাদের নিজেদের খেলাটা হয়তো চালিয়ে নিতে পারবে, কিন্তু দিন শেষে গিয়ে হয়তো ওই একটা জায়গাতেই এই ম্যাচের ফলটা নির্ধারণ হবে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোন ফুটবলারটা এই ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারেন। সেটা এমবাপে হতে পারেন, সেটা ভিনিসিয়াস জুনিয়রও হতে পারেন। আমার বেট এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের দিকে। আপনি জানাতে পারেন এই ম্যাচের গেম চেঞ্জার আপনার দৃষ্টিতে কারা। চলুন আমরা চলে যাই পয়েন্ট নাম্বার 3-তে। পয়েন্ট নাম্বার 3, স্পালেত্তির ইউভে আর দিবালার মিস। সেরি আর পয়েন্ট টেবিলে আপনি একটা বড় ধরনের পরিবর্তন দেখতে পেতেন যদি এএস রোমা এসি মিলানের কাছে হেরে না বসতো। 1-0 বলে তারা পিছিয়ে ছিল, এবং সেই ম্যাচে গিয়ে যখন একটা পেনাল্টি রোমা পেল শেষের 10 মিনিটে, তখন পাউলো দিবালা গেলেন সেই পেনাল্টিটা নেওয়ার জন্য। পাউলো দিবালা মারলেন, মাইক ম্যানিও ফ্রেঞ্চ গোলকিপার তিনি ঠেকিয়ে দিলেন। একটু মনে পড়ছে নাকি 2022-এর কথা? যদিও ওই সময় অবশ্য ফ্রান্সের গোলকিপার মাইক ম্যানিও ছিলেন না, আর পাউলো দিবালা, তার ব্যাপার আসলে আলাদা। যাই হোক, সেই কারণে রোমার আসলে আর পয়েন্ট টেবিলে উপরের দিকে ওঠা হয় নাই, কিন্তু রোমার আসলে এই ব্যাপারগুলো কাজে লাগানোর কথা বা উচিত ছিল। কারণ এই মুহূর্তে এই দলের সবাই বা
এই যে টপ 5-এ যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই কম বেশি একটু ভোগান্তির ভেতরে আছে, খুবই ইনকনসিস্টেন্ট। ইন্টার মিলান যেমন ম্যাচের একেবারে শেষ দিকের গোলে তারা জিতেছে, যদিও ওখানে জেলেনস্কির গোলটা আপনি দেখতে চাইবেন বারবার, কি দুর্দান্ত গোল তিনি করেছেন। আর এসি মিলান উঠে গেছে পয়েন্ট টেবিলের 3-এ রোমাকে টপকে, সেটা অবশ্য গোল ব্যবধানে। আপনি নিশ্চয়ই একটু ইউভেন্টাসকে খুঁজতে চাইবেন। আর একটু বলে রাখি যে নাপোলি তারা ড্র করেছে, যে কারণে তারা এখনো সবার উপরে আছে। ইউভেন্টাসকে খুঁজতে চাওয়ার ব্যাপারে আমরা আসবো, তবে তার আগে ওই রোমার দুঃখটা একটু বলি। আর রোমার যে পত্রিকা তারা বলছে যে ফা মালে, মানে বাংলা করলে যা দাঁড়াবে যে আঘাত পাওয়ার মতো একটা ফল, এবং যেখানে তারা পাওলো দিবালার ছবিটাকেই সবচেয়ে বেশি হাইলাইট করছে এসি মিলানের কাছে হারের পরে। তবে একটু ইউভেন্টাসে শিফট করি আমরা। ইউভেন্টাসের তুত্তো, মানে ইউভেন্টাস তো নয়, মানে ওই এলাকার তুরিনের তুত্তো স্পোর্ট, তারা বলছে যে স্পালেত্তি উসা ইল কোদিচে ইউভে, এর বাংলা করে দাঁড়াবে যে স্পালেত্তি আসলে ইউভের যে ব্যাপারটা সেটা ফিরিয়ে আনছেন। এখন এটা আপনি 1 ম্যাচ 2 ম্যাচ দেখে কি করে দাবি করেন? আপনি জানেন যে স্পালেত্তি যে ধরনের ফুটবলটা খেলতে চান সেটা একটু অ্যান্টি ইতালিয়ান, এবং ইউভেন্টাসও সেই ধরনের ফুটবলে বিশ্বাস করে। তারা যে খুব বেশি রক্ষণশীল এমনটা কেউ হয়তো দাবি করবেন না। কিন্তু এই যে ইউভেন্টাস এই সপ্তাহে উতরে গেল বা জিতে গেল, তাতে আপনি স্পালেত্তির আলাদা করে কি দেখলেন? তার ভেতরে একটা দেখতে পারেন যে কুপ মাইনার্সের পজিশনিং। কুপ মাইনার্স তিনি অনেকটুকু নিচে নেমে এলেন, এবং কেউ কেউ বলতে পারেন যে তাকে ডিফেন্ডার হিসেবে খেলানো হয়েছে, যিনি আসলে মিডফিল্ডার। যেহেতু তিনি গোল কম করেন, তাই স্পালেত্তির মনে হয়েছে তাকে নিচে নামিয়ে নিয়ে আসি, তিনি বল ডিস্ট্রিবিউট করুক, তিনি খেলা মানে আরো বেশি ছড়িয়ে দিক। সেই ধারণা থেকে সেটা আবার কাজেও দিয়েছে, স্পালেত্তি তার ওই ম্যাচটা জিতে নিয়ে শেষ করতে পেরেছেন। কিন্তু এই ইউভেন্টাসের সামনে এখন বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে আসলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা জেতা, সেটা হচ্ছে স্পোর্টিং সিবির বিপক্ষে। ইউভেন্টাস এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে কোনো ম্যাচ জেতে নাই। ইগোর তুদোরের চলে যাওয়ার পেছনে ওটাও একটা বড় কারণ। নাপোলির অবস্থাও চ্যাম্পিয়ন্স লিগে খুব ভালো না, এই ভালো তো এই মন্দ, এবং নাপোলি তাদের শেষ ম্যাচে মনেই থাকার কথা পিএসভির কাছে 6-2 গোলে হেরেছিল। তাই আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে তাদের আসলে জেতা ছাড়া আর কোনো পথ নাই। ইন্টার মিলানের প্রতিপক্ষ কাইরাত আলমাতি, আর মার্শেই খেলবে আতালান্তার সঙ্গে, বা আতালান্তা খেলবে আসলে মার্শের সঙ্গে। পয়েন্ট নাম্বার 4-এ যাই, এর্লিং হল্যান্ডকে নিয়ে কথা বলি আর প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলতে চাই। এর্লিং হল্যান্ড 2 গোল করেছেন, এবং 2 গোল করে তার রেকর্ডের ফিরিস্তি একটা করে দিই যে 13টা প্রিমিয়ার লিগ গোলস ইন 10 গেমস। মানে বুঝতেই পারছেন এটার বাংলা কি করব। 65% ম্যানচেস্টার সিটির গোল তিনি করেছেন। 65%, একটা লোক একটা টিমের 65% গোল করে দিয়েছেন, এবং তিনি এই দুটো গোল করে এখন তার গোলে 98 হয়েছে প্রিমিয়ার লিগে। 100 গোলের মাইল ফলক ছোঁয়ার খুব কাছাকাছি তিনি। আর 26 গোল করেছেন 16 ম্যাচে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে। প্রিমিয়ার লিগে যে 100 গোলের মাইল ফলক আছে সেটা তিনি ছুঁয়ে ফেলবেন, যেটা একেবারেই সময়ের ব্যাপার। এবং সেই সময়ের ব্যাপারে এর্লিং হল্যান্ড এখনো পর্যন্ত ম্যাচ খেলেছেন 107টা, তাতেই তার হয়ে গেছে এই 98 গোল। আর এই 100 গোলের মাইল ফলক সবচেয়ে কম ম্যাচে ছুঁয়েছিলেন অ্যালান শেরার। সেই রেকর্ডটা যে এর্লিং হল্যান্ড ছাড়িয়ে যাচ্ছেন সেটা হয়তো আপনি এতক্ষণে বুঝেও গেছেন। এবং আরো মজার ব্যাপার যে এর্লিং হল্যান্ড যখন গোল করবেন ফার্স্ট সেটটা, তখন রায়ান চেরকি যখন 5টা কেবল দিলেন, মানে মাথা দিয়ে বলটা যখন দিলেন, এরপর থেকে তিনি 2 হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন। এরপরে আরো প্রায় 50, 60, 70 গজ দূরে এর্লিং হল্যান্ড আর গোল। এরপরও এতখানি আত্মবিশ্বাসী তার টিমমেট, তিনি জানেন যে এর্লিং হল্যান্ড আর এখান থেকে মিস করবেন না। এটাই হচ্ছে এর্লিং হল্যান্ডের অরা। যদিও ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে সবার ওপরে নাই, সবার ওপরে থাকা দলটার নাম আর্সেনাল, তাদেরকে নিয়েও এই সপ্তাহে একটু কথা বলা দরকার। আর্সেনাল 7টা ম্যাচ জিতেছে, সব কম্পিটিশনে কোনো গোল হজম না করে। 8টা ম্যাচ যদি হয়ে যায়, মানে স্লাভিয়া প্রাগের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে যে ম্যাচটা তাদের রয়েছে সেটা হলে তাদের একটা ক্লাব রেকর্ডও হবে, যেটা অনেক বছরের, গত 50, 60, 70 বছরের, আমার মনেও নাই এত সব পুরনো রেকর্ড এখন ছুঁয়ে ফেলছে মিকেল আর্তেতার আর্সেনাল। তো আর্সেনাল শক্তির একটা অদ্ভুত কারণ খুঁজে পাওয়া গেছে এই সপ্তাহে। আমরা তো প্রতি সপ্তাহে নতুন নতুন কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। এই সপ্তাহের কারণ হচ্ছেন এই দুজন, মানে এই 2 ফুলব্যাক, রিকার্ডো কালাফিওরি এবং ইউরিয়ান টিম্বার। একটা টিমের ফুটবলারদের ভিতরে এক্সজি রেট সবচেয়ে বেশি কার থাকা উচিত হিসাব মতে? ফরওয়ার্ডদের, স্ট্রাইকারদের, উইঙ্গারদের অথবা মিডফিল্ডারদের। একটা টিমের ফুল ব্যাকরা কি করে একটা টিমের টপ 5 এক্সজি রেটিং এর ভিতরে থাকেন? এবং আপনি আর্সেনাল সেটা খুঁজে পাবেন। ভিক্টর ইয়োকেরেসের পরের নামটা ইউরিয়ান টিম্বার, তার পরেরটা রিকার্ডো কালাফিওরি, আর এর পরের সবাই ট্রোসার্ড এবং এজে, মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার। তো এই হচ্ছে আর্সেনালের অবস্থা। আর্সেনাল এই মুহূর্তে দারুণ ছন্দে আছে, এবং চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটায় তাদের জিততে
পারার না পারার কোনো কারণ আসলে নাই। আর লিভারপুল খেলবে রিয়াল মাদ্রিদের সঙ্গে, টটনহ্যাম হটস্পারের প্রতিপক্ষ কোপেনহেগেন, যে টটনহ্যাম হটস্পার চেলসির কাছে হেরেছে সবচেয়ে কম এক্সজি রেখে। এক্সজির কথা যখন হচ্ছিল সেটা মনে পড়েই গেল। কারাবাগের প্রতিপক্ষ চেলসিকে একটা লম্বা ভ্রমণ করে যেতে হচ্ছে বাকুতে। আর ম্যানচেস্টার সিটি খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে, আরও একটা বিগ ম্যাচ হিসেবে ধরতে পারেন। ম্যান সিটিরও এই ম্যাচটা জেতাটা প্রয়োজন। একটু র্যাপ আপ করে নিই বুন্দেসলিগা টিমগুলো, মানে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট যেমন নাপোলির এগেনস্টে খেলবে, বায়ার্ন মিউনিখ পিএসজি সেটা তো আপনি দেখলেনই, বরুসিয়া ডর্টমুন্ড ম্যান সিটি, আর বায়ার লেভারকুজেন অর্থাৎ জার্মানির আরেক প্রতিপক্ষ তাদের ম্যাচ বেনফিকার এগেনস্টে, তার মানে জোসে মরিনিওর বেনফিকার এগেনস্টে। আর লালিগা টিমগুলোর ভেতরে আতলেতিকো মাদ্রিদ, তাদের জয়টা আসলে প্রয়োজন। ইউনিয়ন সেন্ট জেলোয়ার বিপক্ষে তারা খেলবে। রিয়াল মাদ্রিদ লিভারপুল তো আপনি দেখলেনই, ভিয়ারিয়ালের প্রতিপক্ষ পাফোস। আর বার্সেলোনা ক্লাব ব্রুজের এগেনস্টে খেলবে। বার্সেলোনা এই সপ্তাহে এলচেকে হারিয়েছে। মার্কাস রাশফোর্ডের পারফরমেন্স আপনার ভালো লাগার কথা। লামিন ইয়ামাল আবারও ইয়ামাল সুলভ খেলা খেলেছেন, সেটাও আপনাকে আশ্বস্ত করার কথা আপনি যদি বার্সেলোনা ফ্যান হয়ে থাকেন। পেদ্রিকে ছাড়া তাদের নতুন মিশন শুরু হয়েছে, যে মিশনের ফার্স্ট ম্যাচ তারা উতরে গেছে ক্লাব ব্রুজের সঙ্গে। তাদের জেতাটা হয়তো সহজ হবে না, কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন যে বার্সেলোনা সেই ম্যাচটা জিতবে। চলেন আমরা পয়েন্ট নাম্বার 5-এ যাই। উঠছে সমিত, ভুগছেন হামজা চৌধুরী। প্রথমে একটু দুঃখের খবর দিয়ে শুরু করি। হামজা চৌধুরীর দল লেস্টার সিটি একের পর এক হেরে যাচ্ছে। এই সপ্তাহে তারা ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে হেরেছে, যে ম্যাচে হামজা চৌধুরীকে 1 মিনিটের জন্য নামান নাই লেস্টার সিটি কোচ সি ফুয়েন্তে। অথচ মাসখানেক আগে এই হামজা চৌধুরী, লেস্টার সিটি ক্যাপ্টেন, তিনি বলছিলেন যে সি ফুয়েন্তের স্টার্টটা খুব ভালো হয়েছে, এটা নিয়ে তিনি আনন্দিত। তখনও পর্যন্ত হামজা চৌধুরী অন অ্যান্ড অফ খেলছিলেন, নামছিলেন, কিন্তু গেল দুটো ম্যাচে তিনি একেবারেই সাইড বেঞ্চে বসে আছেন এবং তার যে দায়িত্বটুকু তিনি হয়তো টিমের ক্যাপ্টেন হিসেবে পালন করে যাচ্ছেন, কিন্তু মাঠে আসলে সেটা প্রয়োগ সেভাবে লেস্টার সিটি করতে পারছে না। লেস্টার সিটি ভুগছে আসলে কোন জায়গায়? লেস্টার সিটি ভুগছে তাদের স্ট্রাইকার নাই। জেমি ভার্ডি চলে যাওয়ার পর থেকে লেস্টার সিটি আসলে নিজেদের চেনা রূপটা পুরোপুরি হারিয়ে ফেলেছে এবং ওই পাশে সেরিয়াতে গিয়ে গোল করে যাচ্ছেন একের পর এক জেমি ভার্ডি, কিন্তু লেস্টার সিটিতে গোল করার কেউ নাই। আর হামজা চৌধুরী এখন দিনে দিনে যেহেতু আরও পেছনের দিকে চলে গেছেন, মোটামুটি একটা রাইট ব্যাকে পরিণত তিনি হয়েছেন, তাই তার জায়গায় খেলাটা এখন বেশ কঠিনও হয়ে যাচ্ছে। এবং তাদের কোচ অর্থাৎ লেস্টার সিটির কোচ সি ফুয়েন্তে, তার সময়টাও বোধ হয় আস্তে আস্তে একটু ফুরিয়ে আসছে। এর পরের দুটো ম্যাচ অর্থাৎ মিডলসবরোর সঙ্গে যে ম্যাচটা রয়েছে, এইটা খুবই ভাইটাল হতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ব্রেকের আগে যে দুটো ম্যাচ, এই দুটো ম্যাচে যদি লেস্টার সিটি শেষ পর্যন্ত জিততে না পারে, তাহলে হয়তো সি ফুয়েন্তে থেকে কোচের পদে নাও রাখা হতে পারে। এর আগে আমরা দেখেছি যে শেফিল্ড ইউনাইটেডের কোচও স্যাকড হয়েছেন, যারা প্রিমিয়ার লিগ থেকে মানে রেলিগেটেড হয়ে গতবার চ্যাম্পিয়নশিপে নেমে গিয়েছিল। তবে হামজার জন্য ক্লাব ফুটবলের সময়টা খুব ভালো না গেলেও সমিত সোমের সমীকরণ আবার উল্টো। সমিত সোমের দল ক্যাভালরি এফসি, তারা ফোর্জকে হারিয়ে চলে গেছে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে, এবং যেখানে তাদের প্রতিপক্ষ অটওয়া, এবং পরের সোমবারে মানে রোববার গড়িয়ে যে সোমবার, সেখানে এই ভোর 4টা বাজে বাংলাদেশের অনেকেই জেগে থাকবেন আমি জানি এই ফাইনাল ম্যাচটা দেখার জন্য, এবং আরও স্পেসিফিকলি বললে সমিত সোমকে দেখার জন্য। এরপরে 13 তারিখ বাংলাদেশ ভার্সেস নেপালের ম্যাচ রয়েছে। হয়তো ওই ম্যাচে সমিত সোমের খেলা হবে না, যেহেতু দীর্ঘ ভ্রমণ ক্লান্তির একটা ব্যাপার থাকবে, কিন্তু 18 তারিখ ভারতের সঙ্গে ম্যাচে হয়তো সমিত সোম থাকছেন। কিন্তু তার আগে ব্যাপার হচ্ছে, এই ম্যাচটা জিতে যদি সমিত সোম আসতে পারেন, তাহলে আরেক ধরনের সংবর্ধনার আয়োজনও বোধ হয় বাংলাদেশের ভক্ত সমর্থকেরা তার জন্য করবেন। তাই দুজনের অবস্থা এই মুহূর্তে দুরকম হলেও বাংলাদেশ যেন ঠিকঠাক থাকে, আপাতত সবার চাওয়া বোধ হয় ওই একটাই। এই ছিল আমার এই সপ্তাহের পাঁচমিশালি। আসলেই হজবর হলো, অনেক কথা হলো, অনেক কথা বলার সুযোগও থাকে, কিন্তু সব কথা তো একবারে বলা যায় না। আপনি আমি মিলেই পাঁচমিশালি কমেন্ট বক্স খোলাই আছে তাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.